আপনারা যেহেতু আছেন মোটামুটি তাহলে স্টার্ট করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যান দ্য হান্টার আর ম্যান দ্য ড্যান্সার পর্যন্ত পড়ছিলাম। Evolution of human morality এই জায়গাটা থেকে যে দ্য হান্টার মিথ অ্যান্ড সোশিওবায়োলজি একই আর্টিকেলটা শেষ হয়নি, কারো ক্লাস নিতে পারেনি। ঝামেলা ছিল, যদিও কালকে তারা তারপরে হচ্ছে এটা শুরু করি যে মানুষের যে হান্ডি ভাবে আসলে প্রকৃতি আছে সে কিরকম, সেটা আসলে কিভাবে প্রভাবক হিসাবে কাজ করে সেটা আলোচনা করব। এই ধরনের থিওরিটা হচ্ছে মিড 70s এর দিকে ই ও উইলসন এবং ওনারা আলোচনা করেছেন। ওনার পরবর্তী অনুসারে হিউম্যান বেস যে ইউনিভার্সালস আছে সেটাকে তৈরি করে। এর মধ্যে তারা বলছেন টেরিটরি কি, এটা কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে পার্মানেন্ট মেল ফিমেল বন্ডস, তারপর মেল ডমিনেন্স ওভার ফিমেল, এক্সটেন্ডেড ম্যাটারনাল কেয়ার অ্যান্ড ম্যাটারনিয়ালিটি। এইভাবে উনি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আর্গুমেন্টটা উইলসন ওনার যে অন্যান্য সাপোর্টিভ যে জায়গাটা আছে সেটাকে উনি বায়োলজিক্যালি ফিক্সড জেনেটিক্যালি বেসড ক্যারেক্টারিস্টিক্স দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন বা বলেছেন। যাই হোক, এটা এই যে এভিডেন্সগুলি মানুষের যে বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে জেনারেল প্রাইমেট ট্রেট হিসাবে উনি দেখেছেন। এটা আবার জেনারেল নট জেনারেল প্রাইমেট ট্রেটস অথবা হিউম্যান ইউনিভার্সালস। এটাকে হচ্ছে যে রাইটার আমরা যদি বলি যার আর্টিকেল এটা উনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা বলছেন। সাসমানের কথা বলছিলাম প্রিভিয়াস ক্লাসে। এছাড়া এভিডেন্স হিসাবে উনি দিয়েছেন যে বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স গুলি হচ্ছে অন্যভাবে আসছে। এগুলি হচ্ছে প্রোডাক্ট আর হান্টিং পাস্ট। আমাদের যে প্রিভিয়াস আমরা যে হান্টার গ্যাদারার সোসাইটি থেকে আজকের যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে সোসাইটি থেকে, কিন্তু তাই না। বায়োলজিস্টরা যেভাবে আসলে বায়োলজিকে ম্যাম আপনার কথা ক্লিয়ার আসতেছে না, অনেকটা ভাঙা ভাঙা আসতেছে। মানুষের সমস্ত কিছু কালচারাল না, মানুষের বলেন। ম্যাম কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না।
ম্যাম আপনার মাইক্রোফোন অফ হয়ে আছে। শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি, তারপরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আচ্ছা দাঁড়ান, আমি ভাবে আসতেছে। আমি তো শুনতে পাচ্ছি না, আপনি আপনার কথা ভেঙে ভেঙে আসছে। ম্যাম আপনার কথাও ভেঙে ভেঙে আসতেছে। ম্যাম আপনার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সবাই শুনছেন? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের আমি জাস্ট সকালবেলা একটা ক্লাস নিলাম, সেখানটায় হচ্ছে সমস্যা হয় নাই, এখন দেখছি সমস্যা হচ্ছে। দেখি আমি মোবাইল ডেটা থেকে কথা বলছি, এখন দেখা যাক। ওকে, সোশ্যাল ডারউইনিজম কিভাবে আসলে হিউম্যান মরালিটি এভলিউশনারি প্রসেসের সঙ্গে সংযুক্ত সেগুলি নিয়ে আলোচনা করছে। ইন্ডিভিজুয়াল, এথনিক গ্রুপ, তারপর রেস, সোসাইটি, সেগুলি হচ্ছে এই ধরনের সার্ভাইভাল যে স্ট্র্যাটেজিগুলি আছে সেগুলির সঙ্গে যুক্ত। কিভাবে সোশিওবায়োলজিতে কিভাবে আসলে উইক সোসাইটি থেকে বা দুর্বল মানুষ কিভাবে সোসাইটি থেকে এলিমিনেট করে ফেলা হয়। শুধু মানে প্রাণী জগতে যেমন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, এই যে ইস্যুগুলি আছে এগুলির উপর ভিত্তি করেই আমরা কি করতে পারছি, সোসাইটিকেও একইভাবে দেখতে দেখা হয়েছে বা দেখছেন অনেকে। কম্পিটিশন, তারপরে হচ্ছে উইনিং ইন এনি কম্পিটিশন, তারপরে হচ্ছে এইগুলি হচ্ছে হিউম্যান এথিক্স এবং মোরালিটিকে তৈরি করছেন। হার্বার্ট স্পেন্সার সোশ্যাল ডারউইনিজমের ফাদার বলা হয়। আপনারা থিওরিতে পড়েছেন হার্বার্ট স্পেন্সারের থিওরি? না ম্যাম, ডারউইনের থিওরিটা পড়ছিলাম। ডারউইনের না, আমি বলছি যে সোশ্যাল ডারউইনিজম পড়েননি, কারণ হচ্ছে মার্ডকদের যে লেখা সেই লেখার আগেও, বা আমরা যদি বলি মর্গানের, যদি মর্গান বা টাইলর এদেরকে জানার আগেই, এলএইচ মর্গান কিংবা ইবি টাইলর বা জেমস ফ্রেজার এদেরকে জানার আগেও আমাদেরকে কি দরকার, কি জানার দরকার? সোশ্যাল ডারউইনিজমকে বুঝতে হবে। হার্বার্ট স্পেন্সার কি পড়েননি আপনারা? না ম্যাম। রিয়েলি পড়েন নাই? ম্যাম পড়ছি, তবে বিস্তারিত পড়ি নাই। টুকটাক বিস্তারিত পড়তে হবে না। সোশ্যাল ডারউইনিজমের জনক, ঠিক আছে, উনি কিভাবে, উনি বায়োলজিক্যাল যে এভলিউশন সেটার কথা না বলে উনি বলেছেন বায়োলজিক্যালি মানুষ যেমন আজকের মানুষে পরিণত হয়েছে এভলভ করে, তেমনি সোসাইটিও হচ্ছে সরল থেকে জটিল হয়েছে। যেমন মানুষ এককোষী জীব থেকে আজকের যে বহুকোষী জীবে পরিণত হয়েছে, পৃথিবীতে যে এত প্রাণ বৈচিত্র্য, তেমনি ভাবে সোসাইটি কিভাবে আসলে
সোশ্যাল ডারউইনিজমের মাধ্যমে আজকের সোসাইটিতে দাঁড়িয়েছে। বোঝা গেছে? খুব সিম্পলি এভাবে বলা হয়েছে। আমি যদি একটা ঢালাও ভাবে এভলিউশনারি প্রসেসকে এভাবে বলছি। হারবার্ট স্পেন্সার বলছে যে এভলিউশনারি প্রসেসকে এই জন্য চেরিশ করা দরকার। এভাবে কিভাবে আমরা সোসাইটিতে সার্ভাইভ করি এবং যেই সোসাইটিতে ইনএডিকুয়েট মানুষ আছে কিংবা উইকনেস কিভাবে আসলে সোসাইটি থেকে এলিমিনেট করা হয় বা যায়। তারপরে সোশিওবায়োলজিস্টরা এই ধরনের যে ইস্যুগুলিতে এগুলিতে কোনো ধরনের মানে ফল্ট খুঁজে পায় না, যে তারা মনে করে সোশ্যাল ডারউইনিজম এভলিউশনের যে এথিক্স আছে তার সঙ্গে কি যুক্ত। এবং সিম্পলি যখন বলা হচ্ছে যে থিওরিটা পপুলার ছিল, তখন মেকানিজম অফ এভলিউশন ওভাবে বোঝাই যায়নি। এইটা রুস এবং উইলসন আবার কি করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করছেন। রিসেন্ট অ্যাডভান্স এভলিউশনারি যেই থিওরিতে একটা নতুন ধরনের মানে আলো ফেলেছে এই আজকের যেই সোসাইটির দেখাশোনা সেখানটায় ওনারা বলছেন যে এই সাবস্টেন্স গুলি ওল্ড থিওরি গুলির উপরে আলো ফেলেছেন। সোশিওবায়োলজিস্টরা এই জায়গা থেকে আরো একটা নোন ফ্যাক্ট হিসাবে বলছে, ওনারা বলছেন এটা একটা খালি থিওরি না, এটার সঙ্গে এথিক্স। তারপরে এই ফ্যাক্ট গুলি বেসিক্যালি লিভিং অর্গানিজম যেটা আছে সেটা একজনের জিন পরবর্তী প্রজন্মে কি করা হচ্ছে, আরেকজনকে দেওয়া হচ্ছে। তারপর বা আমরা কি করছি, আমাদের পূর্বপুরুষরা তার উত্তর পুরুষে তার যে জেনেটিক্স আছে বা তার যে জিনগত বৈশিষ্ট্য আছে সেটা কিভাবে আসলে অন্যদেরকে মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তার মানে উত্তর পুরুষদেরকে। তারপরে অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে যে কোঅপারেট হতে হবে অন্যদের সাথে। তারপরে প্রত্যেকেই কিন সিলেকশনের সঙ্গে যেটা যুক্ত, একজন মানে হিজার অথবা হারের যেই জেন আছে বা জেনেটিক্স আছে সেটা তার পরবর্তী প্রজন্মে কি করছে, পাঠানো দিচ্ছে, ঠিক আছে, বা তার পরবর্তী প্রজন্ম বহন করছে তার পূর্বপুরুষদের জেনেটিক্স। দেখা যায় যে এই জন্য রেসিপ্রোকাল যে অল্ট্রুইজম এটার কথা আবার অনেকে বলছেন। তার মানে অ্যানিমাল এই যে ক্যালকুলেশন গুলি এগুলি করতে পারছে না। এভলিউশন আমাদের জিনকে এবং একই সঙ্গে মোরাল এথিক্সকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। রুজ এবং উইলসন এইভাবে বলছেন যে ওল্ড এজ যে সোশ্যাল ডারউইনিজম এভলিউশন যখন এভাবে বোঝা যেত না, ওই সময়কার কথা তুলে ধরে তারা বলার চেষ্টা করছেন বা বলছেন আনইন্টারাপ্টেড একটা স্ট্রাগল হিসাবে দেখেছেন। তারপরে আমরা এথিক্যাল যে কোড বা কোড ব্রেকার বা কোড ব্রেকিং বা কোড যে কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য ওনারা বলছেন যে সেলফিশ যে ডে টু ডে ইম্পালসেস আমাদের আছে সেগুলি একটা লং টার্ম গ্রুপের সার্ভাইভাল থেকে তৈরি হয়েছে বা এসেছে। আমাদের লাইফ টাইমে এই জন্য ম্যানিপুলেশন আমাদের জিনের সঙ্গে অনেক ক্ষেত্রেই যায়, এটা জেনেটিক্সেরই অংশ। নিশ্চয় পড়েছেন জেনেটিক্সের। সাপোজ আমি বলি যে মানুষ সে যখন যে কাজগুলি করছে অনেকগুলি কিন্তু আমাদের রেঞ্জ মাথার মধ্যে যে আমাদের যে কগনিটিভ অ্যাপ্রোচ আছে, বা আমরা যদি কগনিটিভ অ্যান্থ্রোপোলজির কথা যদি নাই বলি, যদি সোশিওবায়োলজিস্টদের কথা বলি, কিভাবে বায়োলজি আসলে বা আমাদের যে বায়োলজিক্যাল ফরমেশন বা এভলিউশন কিভাবে আজকের মানুষে আমাদের পরিণত করেছে, আমাদের যে মোরা সোসাইটির সোশ্যাল অর্গানাইজেশন সেটার সঙ্গেও কিভাবে এটা একসঙ্গে দেখা যায় বা দেখতে পারি। এভলিউশনারি যে মোরালিটি সেটা আলটিমেটলি আমাদের একটা গ্রুপ যে কোহেশন বা কিভাবে আসলে অন্য স্ট্রেঞ্জারদের সঙ্গে যে মানে কম্পিটিশন বা নিজেদেরকে কাদেরকে আমরা কিন ভাবছি, কারা আমাদের বন্ধু, এই জায়গাগুলিকেও
ব্যাখ্যা করছে। উইলসন যেভাবে বলছেন যে হিস্ট্রি, যেই ওয়ার্ডের যেই হিস্ট্রি কিংবা যেই কমন যেই ট্রেডগুলি আছে, কোনটাকে আমরা নোবেল বলছি, কোনটাকে আমরা খেলা বলছি, ওভাবে টিম প্লে, অল্ট্রুইজম, প্যাট্রিয়টিজম, ব্রেভারি, এই সমস্ত কিছুই হচ্ছে ওয়ারফেয়ারের কাছ থেকে তৈরি হয়েছে বা প্রোডাক্ট অফ ওয়ারফেয়ার হিসাবে দেখতে পারি। এই যে প্ল্যান্ট সোসাইটি, যেটা হচ্ছে যেখানে আমরা মেম্বারশিপের যে জায়গাটা, সেটা কিভাবে তৈরি করে, ডারউইনিজমের যে জায়গাটা বা ডারউইনিজম যেভাবে দেখেছে, উনি যেভাবে আসলে ফেনোটাইপকে বলেছেন, ফেনোটাইপ কি জানেন আপনারা, প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম বা তার আগে আপনারা ক্লাসে পড়েছেন, ভাবে বলা হচ্ছে মেকিং নাইস পার্ট ইজ জেনেটিক্যালি ড্রাইভেন অ্যান্ড বেসিস অফ হিউম্যান মরালিটি, এভাবে বলছে। আবার আমরা যদি কালচারের দিকে যাই, ভিন্ন ভিন্ন কালচার নিয়ে আলোচনা করি, এই মরালিটি কিন্তু আবার কালচার টু কালচার ভ্যারি করে, তাই না? কালচারাল রিলেটিভিজম যখন আমরা পড়েছি, আপনারা রিলেটিভিজমের সমালোচনাগুলি পড়েছেন না? ক্রিটিক্স অফ রিলেটিভিজম, কালচারাল রিলেটিভিজম, পড়েছেন? কালচারাল রিলেটিভিজম কি পড়েছেন এভাবে? জি ম্যাম পড়ছি, কিন্তু সমালোচনাটা পড়া হয়নি। সমালোচনা পড়েন নাই? সমালোচনা না পড়লে কি হবে? অ্যানথ্রোপোলজি সবকিছু সমালোচনা আছে, নিজেরা থিওরি মানে দিয়েছি প্রত্যেকটা। কেন থিওরি? থিওরি মানে কিন্তু ওটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারছেন, ওটার বিপরীতে আরো অনেক কথা আছে, বিভিন্ন জন ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করেছে। কালচারাল রিলেটিভিজমের ক্ষেত্রে আমরা যদি বলি যে এক একটা কালচারকে ও তার সংস্কৃতি দিয়েই বুঝতে হবে, তাকে দিয়েই বুঝতে হবে, তাহলে আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট হতো না, তাই না? স্লেভারি এখনো ওয়ার্ল্ডে বিরাজ করতো, কারণ আমাদের সোসাইটি থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় দেশে ভিন্ন ভিন্ন মাত্রায় স্লেভারি ছিল বা দাস ব্যবস্থা ছিল, ঠিক আছে? তাহলে মানে আমরা যদি বলি এগুলিকে তাহলে মেনে নেওয়া হচ্ছে, অপারেশনকে মেনে নেওয়া হচ্ছে এবং যে কোনো ধরনের এক্সপ্লয়টেশনকেও মেনে নেওয়া হচ্ছে কালচারাল রিলেটিভিজম দিয়ে, যে কোনো নির্যাতনকেও মেনে নেওয়া হচ্ছে, যে ওটা তো ওই কালচারের অংশ। যেমন ইতালির সিসিলি থেকে শুরু করে ওই ধরেন ইউরোপিয়ান কালচারে ব্লাড ফিউজ হচ্ছে গিয়ে অত্যন্ত পপুলার একটা থিম ছিল, যে বেনেডেটা, একজন ওই যে চোখের বদলের চোখ, হাম্বুরাব্বির যেই থিওরিটা আপনারা বোধহয় হাম্বুরাব্বির যেই কোড নিয়ে উনি যেই আলোচনাটা করেছেন, সেখানে হচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, তাহলে ফুল ওয়ার্ল্ড তো ওভাবে যেত, তাই না? আমরা যদি কালচারাল রিলেটিভিজমকে প্রত্যেক পর্যায়ে ওভাবে দেখি, বোঝা গেছে? জি ম্যাম। তারপরে হচ্ছে যেমন ধরেন আর অনেক সোসাইটিতে পুরো ডিজিজটার কথা আমি বারবার বলি, পুরো ডিজিজটা কেন হয়েছিল, তাই না? জি। কালচারাল রিলেটিভিজম অনুযায়ী যদি আমরা দেখতে চাই, তাহলে এই প্র্যাকটিসটা তো আমরা কি করা যাবে, মানে এখনো পালন করা হতো। কিংবা আমরা যদি বলি যে স্যানিটেশন প্রোগ্রাম যে বাংলাদেশে হয়েছে, সেটা তো হওয়ার দরকার ছিল না, আমি যদি কালচারাল রিলেটিভিজম অনুযায়ী বলি। এখানকার মানুষের হচ্ছে গিয়ে ওরা মানে স্যানিটেশনের যে বাথরুমের যে পাকা বাথরুমের যে ব্যবস্থা, সেটা ছিল না, টয়লেটের যেই অবস্থা, সেটা যেহেতু এই কালচার এটা পালন করে না, নিচ্ছে না, তাহলে মানে এটা ওদের কালচারের অংশ না, ওরা হচ্ছে মাঠে ঘাটে বনবাদারে কাজ সারে, প্রাকৃতিক কাজ, এখন সেটা হিসাবেও তো দেখা যেত, তাই না? জি ম্যাম। বোঝা গেছে কালচারাল রিলেটিভিজমের কেন? কালচারাল রিলেটিভিজমকে আমরা একটা সোসাইটিতে গিয়ে অবশ্যই ওই সোসাইটির মতো করে দেখতে চেষ্টা করব, কিন্তু ওই সোসাইটিতে যদি কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমের কারণে তাদের স্বাস্থ্য, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য বা অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশনে নেগেটিভ এফেক্ট ফেলছে, সেটাকে কি পরিবর্তনের দরকার আছে নাকি নাই,
নাকি আমরা কালচারাল রিলেটিভিজমের দোহাই দিয়ে কোনো কাজ করব না? আচ্ছা পরিবর্তনের দরকার আছে ম্যাম। দরকার আছে। মানে এই জন্য আমি বলছি কালচারাল রিলেটিভিজমকে খালি যদি আপনারা ওভাবেই দেখতে চেষ্টা করেন বা ওভাবেই দেখেন, এই কারণেই হচ্ছে সমস্যাগুলি অ্যারাইজ করে। এই কারণেই অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজিস্টরা কাজ করে, একাডেমিশিয়ানরা কিংবা যারা হচ্ছে রিসার্চ করেন তারা প্রবলেম আইডেন্টিফাই করেন। আপনাদের যখন কোনো রিসার্চ করতে দেওয়া হয়, কেন বলে যে গবেষণার সমস্যা কি, আগে সমস্যাটা আপনারা চিহ্নিত করেন। সব গবেষণায় যে সমস্যা থাকবে তা না, কোনো গবেষণায় আপনি গবেষণা করতে করতে অনেক সোসাইটিকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু সমস্যাগুলির মোকাবেলা কিভাবে করবেন বেশিরভাগের কথা বলছি, বেশিরভাগ একাডেমিশিয়ান এবং রিসার্চাররা এই কাজটা করেন। কিন্তু অনেক একাডেমিশিয়ান আবার অনেক এনজিও আইএনজিও কাজ করে, তারা পলিসি মেকারের কাজটা করেন। এই পলিসি মেকাররাই হচ্ছে কি অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজিস্ট। মেলানস্কি একজন প্রশাসক ছিলেন, ঠিক আছে? উনি কিন্তু প্র্যাকটিক্যাল অ্যানথ্রোপোলজি বা উনি ওই নাম ছিল প্র্যাকটিক্যাল অ্যানথ্রোপোলজি, তখন উনি ওভাবে লিখেছিলেন। উনি কিন্তু একজন প্র্যাকটিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট হিসেবেও কাজ করেছেন, নিশ্চয়ই শুনেছেন, পড়েছেন। জি ম্যাম। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে ডার্ট এবং অড্রে, ওনারা দুজনেই বলছেন সোশ্যাল ডারউইনিজমের কে যেভাবে আসলে দেখছেন যে ইউনিভার্সাল ট্রেইট হিউম্যানের, সোশিওবায়োলজিস্টরা অনেকেই বলছে যে মানে ওদের যে সাপোর্ট হিউম্যান মোরালিটি ওখান থেকে তৈরি হয়েছে বা এসেছে। ওয়েস্টার্ন ইউরোপিয়ানে এই থিওরিগুলিকে কিভাবে আসলে রিলেট করা যায়, ক্রিশ্চিয়ান সিস্টেম এবং মরালিটির যে ভিউ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে লাভ ইউর নেইবার অ্যাজ ইউরসেলফ, যখন হচ্ছে এই কথাটা যখন বলা হচ্ছে কাউকে, এটা খুবই গুড এবং সুন্দর একটা মোরাল একটা জায়গা থেকে, কিন্তু আসলে এটা কি ওভাবেই তৈরি হচ্ছে? ওভাবে নন ক্রিশ্চিয়ান কালচারে তাহলে কিভাবে দেখছে? তার মানে কি নেইবার কারা? বেশিরভাগ সময় আমরা আমাদের যে সমমনস্ক অবস্থা সেখান থেকে নেইবারকে কি করছি, সিলেক্ট করছি, ঠিক আছে? এবং একই সঙ্গে অনেক জায়গায় তারা হচ্ছে নন ক্রিশ্চিয়ান যে কালচারগুলি সেগুলিকে অন্তর্ভুক্ত করছেন, তাদের যেই লাইফ আছে সেটাকেও তারা সহতার একটা অবস্থা থেকে উপস্থাপন করছে। এই জন্য ক্রিশ্চিয়ানটি অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে মানে পপুলার হয়েছে। এই যেমন আপনারা কাজী নজরুল ইসলামের ব্যক্তিকথা পড়েছেন কেউ? যে কিভাবে মানে তৎকালীন সময়ে যারা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিকে বেছে নিয়েছিল অর্থনৈতিক কারণে, নয়তো না খেয়ে মারা যাবে, এই যে সমাজ চিত্রটা তৎকালীন উনি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কিভাবে আসলে ধর্মের যে আগ্রাসন সেটাকে উপস্থাপন করা হয়েছে। আপনারা ভাববেন না যে আপনারা অ্যানথ্রোপোলজি পড়ছেন বলে আপনারা লিটারেচার পড়বেন না। লিটারেচার থেকে আপনারা যে বর্তমান সোসাইটি, যে আমাদের যে আজকের সমাজ ব্যবস্থা আছে সেটার যে পরিবর্তনশীলতা, সেটার যে সমস্যাগুলি আপনারা লিটারেচারের মাধ্যমেও কিন্তু বুঝতে পারি। লিটারেচার আমাদেরকে দেখায় সোসাইটিকে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে মরালিটির ক্ষেত্রে আবার যদি হিটলারের কথা বলেন তাহলে সে কিভাবে তার যেই ভ্যালু সে কিভাবে সেটা রিপ্রেজেন্ট করছে, কিংবা আমরা যদি বলি তারা কি তাদের যদি আমরা বলি ক্রিশ্চিয়ান এথিক্সের কথা যদি বলা হয় ওভাবে বায়োলজিক্যাল ইউনিভার্সাল দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে ইউগোস্লাভিয়া কিংবা অন্যান্য যেই জায়গাগুলি আছে, তারপর আমরা যদি বলি চেচনিয়া বা এখানটায় যে আগ্রাসনগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে দেখবো বা সেগুলিকে কিভাবে দেখা যায়। যে ক্লেমগুলি শিম্পাঞ্জি এবং হিউম্যান মেল এবং তাদেরকে যখন আমরা
মানে শয়তানের যে প্রতিরূপ ওভাবে যদি দেখি বা ডেমনিক কিলার্স ওভাবে যদি দেখা হয়, ইভিল হিসাবে যদি দেখা হয়, যে এখানটায় ওনারা বলছে ইম্পর্টেন্স অফ কিলিং অ্যান্ড দ্য বায়োলজিক্যাল বেসিস অফ মোরালিটি। রিচার্ড বার্নহ্যাম এবং ডেল প্যাটারসন ওনারা বলছেন ওনাদের একটা বইয়ে যে ডেমনিক মেলস, ওনারা বলছেন যে 20 to 25 years ago দেখা যাচ্ছে যে আমরা মানুষের যে হিউম্যান অ্যাগ্রেশন সেটা অনেক ডিফারেন্ট ছিল, ইউনিক ছিল বলছে। রিসার্চাররা যখন এইডসদের উপরে কাজ করেন প্রথম দিকে কিন্তু শিম্পাঞ্জি কিংবা বানর এই ধরনের যে জীবজন্তুগুলি আছে প্রাইমেট প্রজাতির জীবজন্তুগুলোকে ল্যাবরেটরিতে কাজ নিয়ে গবেষণা করা হয়েছে। পরবর্তীতে কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা, প্যালিওঅ্যানথ্রোপোলজিস্টরা এরা এদের ন্যাচারাল হ্যাবিটেট থেকে এদেরকে গবেষণা করেছে। এখন একটা প্রাণীর যে ন্যাচারাল হ্যাবিটেটের যে গবেষণা সেটা অবশ্যই ল্যাবরেটরি বেস গবেষণা থেকে বা ক্লোজ কনফাইন্ড এরিয়ায় গবেষণা যেসব করা হয় সেখান থেকে অনেক ভিন্ন বা আলাদা হয়। তারপরে হচ্ছে এই রিসার্চটা হচ্ছে বেসিক্যালি আনএগ্রেসিভ যে এপসরা আছে তাদেরও যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের যে কালচারটা কিরকম, জেন্টাল কালচার নাকি তাদের সঙ্গে হিউম্যান যে রিলেশনশিপ কিংবা হিউম্যানের সঙ্গে তাদের যে রিলেশনশিপ সেটা কিভাবে আসলে প্রেজেন্ট করা যায়, কিভাবে দেখা যায়, কিভাবে তুলনা করা যায়, যেটা হচ্ছে 15 to 20 মিলিয়ন ইয়ার্স আগে ওদের দুজনেরই অ্যানসেস্টর ছিল, এক ছিল, ওভাবে দেখাচ্ছে। তারপর আর্লি থিওরিস্টরা ওরা হান্টিং, কিলিং এবং এক্সট্রিম অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে বায়োলজিক্যাল ট্রেট হিসেবে দেখেছে, যেটা হচ্ছে আমাদের যেই আর্লিয়েস্ট হান্টিং হোমিনিড অ্যানসেস্টর আছে তাদের সঙ্গে মিলানো হয়েছে। অনেক অ্যানথ্রোপোলজিস্ট এই প্যাটার্নের অ্যাগ্রেশনের যে প্যাটার্ন সেটাকে হচ্ছে গিয়ে দেখছে এনভায়রনমেন্টালি এবং কালচারালি ডিটারমাইন্ড লার্নড বিহেভিয়ার। আবার অনেকে এভাবে প্রকাশ করছেন, অনেক স্কলার এভাবে প্রকাশ করছেন এটা অ্যাকুয়ার্ড ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স নয়, কারণ মানুষের যেই কিলিং ক্যাপাবিলিটি কিংবা তার যে অ্যাপ্রোচ সেটা সবসময় যে কি হবে ইনহেরিটেড হবে তা না। ওনারা বলছেন এটা হচ্ছে যে অ্যাকুয়ার্ড বিহেভিয়ার লার্ন ফ্রম কালচার। তারপরে হচ্ছে একই সঙ্গে আবার যখন নিয়ারেস্ট রিলেটিভ কমন শিম্পাঞ্জিদের ক্ষেত্রে যদি বলা হয় যেটা হচ্ছে হোমিনিড এবং শিম্পরা হচ্ছে গিয়ে গুড হান্টার এবং ওরা হচ্ছে গুড টুল মেকার এবং টুল ব্যবহার করে তারা অনেক ধরনের শিকারও করে। বার্নহ্যাম এবং প্যাটারসনের থিওরি একটা হিউম্যান এবং কমন যে শিম্পাঞ্জিগুলি আছে তাদের কাছ থেকে কি করা হচ্ছে কিছু জায়গায় বিভাজন করা হয়, একটা স্প্লিট করা হয়েছে যেটা হচ্ছে 6 থেকে 8 মিলিয়ন বছর আগে ওনারা বলছেন, রিসেন্ট যে জায়গা থেকে ওনারা বলছেন, কিন্তু ওটা নাও হতে পারে। যাই হোক, এগুলি ইটস অল অ্যাবাউট থিওরি, ঠিক আছে। চ্যালেঞ্জেবল, নতুন উদ্ভাবন, নতুন আবিষ্কার হবে, তখন সাথে সাথেই কি হবে এই ডেটাগুলি পরিবর্তন হবে। ডারউইনের ডেটা মানে ডারউইনের যে ইভলিউশনারি থিওরি সেটা সবচেয়ে বেশি সমালোচিত কেন হচ্ছে বলুন তো? মানে কেন এখন বাদ দিতেও পারছে না আবার পুরোপুরি মেনেও নিচ্ছে, বলতে পারবেন? মানে পুরোপুরি বাদও দিতে পারছে না, আবার ইস্যুটাতে আমরা যদি বলি মানে পুরোপুরি গ্রহণযোগ্য না। এবং কেন এটা থিওরি? আলোচনাটা কি করেছেন জানেন? আলোচনাটা হয় নাই, আমরা এমনি পড়ছিলাম কিন্তু ওইভাবে বিস্তারিত ভাবে কেউ বুঝাই নাই আর কি ম্যাডাম। মূল আমি এক লাইনেই বলছি, ঠিক আছে। আমি তো আর আপনাদের এই সাবজেক্টগুলি পড়াই না, আমি হচ্ছে গিয়ে আমরা পড়ছি জেন্ডার, কিন্তু জেন্ডারের পারসেপশন বুঝতে গিয়ে কিলার
হিউম্যানকে কিভাবে মানে কিলার হিসাবে দেখানো হচ্ছে বা মেল ডমিনেন্সের যে জায়গাটা, সেগুলিকে বোঝার জন্য আসলে এই আর্টিকেলটা পড়ছি। যাই হোক, এখন একটা হচ্ছে ডারউইন যেই সময়ে এভলিউশনের কথা বলেছেন, ওই টাইম ফ্রেমে এত মানে টাইম ফ্রেমটা যেটা উনি দিয়েছিলেন সেটা এখন আজকের বিভিন্ন মানে আবিষ্কারের ফলে সবাই আর কি মানে বলছেন যে না, টাইম ফ্রেমটা কম, এত কম সময়ে এত বিশাল পরিমাণ অংশের জীবজগতে এত বড় ইভলিউশন হতে পারে না। ঠিক আছে, এবং এভলিউশনারি প্রসেসের কিছু যেটার ক্ষেত্রে হচ্ছে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। এসব কারণে এটাকে এখনো স্টিল নট সায়েন্স, এটা থিওরি। ঠিক আছে, এবং ডারউইনের যে বক্তব্য, এই কারণে আপনারা আজকে এভলিউশনের মাধ্যমে হিউম্যানের যেই অবস্থা, সেটার যেই পার্টিকুলার কত সময় ধরে হয়েছে সেটাও কি না, সেটাও আজকে আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারি না। একটা হচ্ছে টাইমের জন্য। যাই হোক, যেটা বলছিলাম, শিম্পাঞ্জিদের ক্ষেত্রে আবার শিম্পাঞ্জি, গরিলা ছাড়া আরেক ধরনের ধরেন প্রাইমেট আছে বনবো। বনবোরা কিন্তু ম্যাট্রিলিনিয়াল হচ্ছে গ্রুপ প্র্যাকটিস, একটা গ্রুপ। হ্যাঁ, ওদের হচ্ছে ম্যাট্রিয়ার্কি আছে ওদের সোসাইটিতে, এবং ওদেরকে শিম্পাঞ্জি থেকে ওরা হচ্ছে গিয়ে 2.5 মিলিয়ন বছর আগে আলাদা হয়েছে, এবং শিম্পাঞ্জিরা হচ্ছে কমন অ্যানসেস্টর হতে পারে সবার থেকে। কিন্তু আর্লিয়েস্ট এই অস্ট্রেলোপিথেসান্স ওরা হচ্ছে কিছুটা শিম্পাঞ্জির মতোই ছিল। ওয়ার্ডহাম একই সঙ্গে উনি বলছেন যে রিজনেবল ভিউ এখন শিম্পাঞ্জিদের ক্ষেত্রে একটা কনজারভেটিভ স্পিসিস হিসাবে দেখা দিচ্ছে, এবং অ্যামেজিংলি বলছে যে গুড মডেল ফর দ্য অ্যানসেস্টর অফ হোমিনিডস। হোমিনিডদের অ্যানসেস্টর হিসেবে আসলে তাদেরকে দেখানো হচ্ছে, যদিও মিসিং লিঙ্ক আছে যে কখন মানুষ এবং এই বাদবাকি যে প্রাইমেটের সঙ্গে তার যে পৃথকীকরণ, সেখানটায় অনেকগুলি ট্রেস আমরা কি করে খুঁজে পাইনি। ফসিল সায়েন্স এই জন্য স্টিল একটা মানে আর্কিওলজিতে একটা বড় একটা প্রশ্ন, এবং ফসিল নিয়ে এখনো প্রচুর মানুষ গবেষণা করছে, এবং নিউ ট্রেন্ডে যে কোনো একটা নতুন যখন মানুষ পাওয়া যায় সেটা বা আদি মানুষ, এই জন্য এত এক্সাইটমেন্ট কাজ করে। তার মাধ্যমে যদি আমরা কি করতে পারি, চিনতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি যে হিউম্যান এভলিউশনের প্রসেসটা কি। তারপরে হচ্ছে শিম্পাঞ্জি এবং মডার্ন যে হিউম্যানরা একটা সার্টেন কিছু বিহেভিয়ারাল ট্রেট ফলো করে। প্রত্যেকেরই দুজনেরই হচ্ছে একটা লং এভলিউশনারি রুট আছে, যেটা হচ্ছে একটা ফিক্সড অবস্থার মধ্যে দিয়ে যায়। এবং একই সঙ্গে ইনহেরিটেড কম্পোনেন্টস হচ্ছে নেচারের সবসময় কালচারাল ডিটারমাইন্ড না। এবং উনি একই সঙ্গে আরো যে ওয়ার্ডহাম বলছেন যে ট্রেট আর্লি হোমিনিডস এবং শিম্পাঞ্জিদের মধ্যে স্ট্রেঞ্জ একটা প্যারাডক্স হিসেবে কাজ করে। দিসটা হচ্ছে ভার্জ অফ হোমিনাইজেশন এভাবে বলছেন। তারপরে একই সঙ্গে শিম্পাঞ্জিদের আমরা সবাই জানি যে আপনারা পড়েছেন কালচারাল কিছু ট্র্যাডিশন আছে, এবং ওদের পপুলেশন ডেন্সিটির উপর ডিপেন্ড করে ওদের যে অ্যাগ্রেশন সেটা কাজ করে। ঠিক আছে, শিম্পাঞ্জিদের বা কম্পিটিটিভ যে নেচারটা সেটা এমার্জ করে। এই ধরুন, যাই হোক, শিম্পাঞ্জিদের ট্র্যাডিশন হচ্ছে ডিফারেন্ট কিছু পপুলেশনের উপরে ডিপেন্ড করে, এলাকার উপর ডিপেন্ড করে। শেয়ার্ড প্যাটার্ন হচ্ছে অ্যাগ্রেশনের ক্ষেত্রে কাজ করে অনেক সময়, যদি ওভারঅল আমি বলি। তারপরে হচ্ছে শিম্পাঞ্জিরা হচ্ছে আবার মেল বন্ডেড কমিউনিটি, এবং এখানটায় হচ্ছে টেরিটোরিয়াল অ্যাগ্রেশন হচ্ছে ওদের খুব কম। এছাড়া হচ্ছে ওদের কিন্তু সোসাইটিতে রেইডিং আছে, ওরা অন্য নেইবারিং কমিউনিটিতে রেইড করতে পারে, বা যারা হচ্ছে অপেক্ষাকৃতভাবে দুর্বল তাদের রেইড এবং রেইডিংও করে, আবার ওদেরকে হত্যাও করে। তাহলে শিম্পাঞ্জিরা হচ্ছে গিয়ে কি আমরা বলতে পারি ন্যাচারালি তারা ভায়োলেন্ট? তারপরে হচ্ছে যদি মানে কয়েক বছর আগেও এটা কি ছিল না, খুব
খুব ক্লিয়ার ছিল না, ক্লিয়ার ভিউ ছিল না। কালচারাল স্পিসিস এভাবে দেখতেও, ইভেন আমরা যে কালচারাল স্পিসিস হিসাবে শিম্পাঞ্জি বা অন্যান্য প্রাইমেটকেও কিন্তু গবেষণাটাও শুরু হয়েছে বেশি আগে না, বেশি আগে না মানেও সেটা কয়েকশো বছর, যাই হোক 100 বছর। তারপর শিম্পাঞ্জিদের বিহেভিয়ার, ইন্টেন্স যে কম্পিটিশন বিটুইন মেল, তারপর অ্যাগ্রেশন, তারপরে হচ্ছে তারা যেই অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড নেয় স্ট্রেঞ্জারদের প্রতি, তারপরে হচ্ছে তারা এছাড়াও তারা হচ্ছে গিয়ে মানে নিষ্ঠুরভাবে যে হত্যা করে, এবং ওদের যেই প্রসেসগুলি শিম্পাঞ্জি সোসাইটিতে আমরা এগুলি দেখতে পারি। ইভেন শিম্পাঞ্জি সোসাইটিতে ইনফ্যান্টিসাইড, রেপ এবং রেগুলার ব্যাটারিং অফ ফিমেল বাই মেলস, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখা যায়। এবং হিউম্যান এবং শিম্পাঞ্জিরা যেহেতু ভায়োলেন্ট আর্জ দেখতে পারি আমরা বা দেখি, তাহলে ওয়ার্কহাম ভাবছেন বা বলছেন যে আমরা আসলে একটা ইনবর্ন মোরালিটি কি করছি, শেয়ার করছি। এই ইমপ্লিমেন্টেশন থেকে তাহলে আসলে আমরা কি, আমাদের যে অ্যাগ্রেসিভ যেই আচরণ আছে, তারপরে হচ্ছে আমরা যেভাবে কালচারকে দেখছি বা যেভাবে আসলে এখানটায় আমরা রেয়ার যেই ইনহেরিটেন্সের মাধ্যমে আজকে যেভাবে আছি, যেভাবে জেনেটিক যেই অ্যাগ্রেশন বলা হচ্ছে, সেটা যেই অবস্থা সেটা কি ধরনের হতে পারে, এভাবে আসলে মূল আলোচনাটা এই জায়গাগুলো থেকে আমরা কি করছি বলছি। জার্ট, লাইকগার্ড, ওয়েসবার্ন, তারপর উইলসন এবং তাদের আগে হচ্ছে ওয়ার্কহ্যাম এবং প্যাটারসন, ওনারা থিওরাইজ করছেন যে কিলিং এবং ভায়োলেন্স হচ্ছে ইনহেরিটেন্ট, আমরা ইনহেরিট করেছি বা উত্তরাধিকার সূত্রে পেয়েছি হচ্ছে অ্যানশিয়েন্ট রিলেটিভদের কাছ থেকে। হাউএভার ওনারা বলছেন যে এই ধরনের ট্রেডগুলি হোমিনিডসদের ক্ষেত্রে একটা বাই প্রোডাক্ট হানির জায়গা থেকে এসছে নাকি আসলে সেই জায়গাগুলি এখনো অস্পষ্ট। আবার এটা কি ইউনিক নাকি কোন সার্টেন গ্রুপের মধ্যে, ব্লাড লাস্ট, ন্যাচারাল ব্লাড লাস্ট, কিংবা আমরা যদি বলি হিউম্যান এবং শিম্পাঞ্জি দুইটাই কি হচ্ছে গুড হান্টার, তারপর এরকম নাকি। আবার বনবো হচ্ছে গিয়ে বনবোরা এক ধরনের ওয়ার্কহ্যাম এবং প্যাটারসন যে দুজন থিওরিস্ট আছে, এই জায়গা থেকে একটা কনক্লুশন আসতে পারে। এবং কারণ হচ্ছে বনবরা হচ্ছে ওরা ওভাবে হত্যাযজ্ঞ চালায় না, এবং তারা হচ্ছে ইভেন ওরকম হান্ট বলতে যেটা বোঝায়, ওদের ডিজায়ার টু হান্টের যে আগ্রহ সেটা ওরা নেই। আচ্ছা, বনবলের সম্বন্ধে আপনারা পড়েছেন? অল্প হলেও হবে। না ম্যাম। ওকে, না একটু আগে যেটা বললাম ম্যাট্রিলিনিয়াল রাখবেন, কাম গ্রুপ, তারপরে হচ্ছে সোশ্যাল সলিডারিটি স্ট্রং, তারপরে হচ্ছে চেরিশ করে অনেক বেশি ওদের দলের মেম্বারদের, এদের ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ ডিফারেন্ট। তাই প্রাইমেটদের যেই বিহেভিয়ার প্যাটার্ন সেটাকে ফুল বনবো বিহেভিয়ারাল যে প্যাটার্ন সেটা চ্যালেঞ্জ করে। এই জন্য আমরা এটা এই ট্রেড থেকে এসছে পুরো মানে সর্বাত্মকভাবে বলতে পারছি না, ঠিক আছে। এই কারণে প্রাইমেটদের নেচারই এটা, এই কথাটাও ঢালাও ভাবে এভাবে বলা যায় না, কারণ বনবোরা পুরো ডিফারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে বনবোরা হচ্ছে মানে যে পার্সোনাল ভায়োলেন্সকে ওরা কি করছে, সাপ্রেস করছে। একই সঙ্গে ওরা প্রেডিটরি যেই অ্যাগ্রেশন সেটা ওদের সোসাইটিতে নেই। স্ট্রংগেস্ট যেই হাইপোথিসিস এই মোমেন্টে, বনবরা শিম্পাঞ্জি লাইক অ্যানসেস্টর কাছ থেকেই এসছে। তারা হচ্ছে যেগুলি বানর এবং অন্যান্য যে প্রাণী আছে তাদেরকে হান্ট করে, কিন্তু ইভলভের ফলে ওদের মেইলরা ওদের যে ডোমিনিজম সেটাকে হারিয়ে ফেলেছে, ওদের নেই, ওরা হচ্ছে লেস অ্যাগ্রেসিভ। এবং একই সঙ্গে তারা হচ্ছে তাদের যেই হান্টিং লাস্ট সেটা ওদের নেই। মার্ডার এবং হান্টিং হচ্ছে গিয়ে ক্লোজলি রিলেটেড। অনেকে বলছে যেহেতু
বনবো সোসাইটিতে হান্টিং কিংবা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ভাবে নেই, যেটা যুক্ত পরস্পরের সঙ্গে, তাহলে আমরা বলতে চাচ্ছি বা অন্য যারা থিওরিস্ট ওনারা স্কলাররা বলছেন যে ওই জন্য এরা লেস অ্যাগ্রেসিভ গ্রুপ, বরঞ্চ অনেক নার্চারিং একটা প্রাইমেট গ্রুপ হিসাবে বনবোদেরকে দেখা যায়। তারপর ওয়ার্ডহাম আরো মনে করছেন বা বলেন বা যারা প্রেজেন্ট করেন, ব্লাড লাস্ট হচ্ছে একই সঙ্গে কিলিং এবং হান্টিং এর সাথে সঙ্গে বা ওতপ্রোতভাবে যুক্ত। এই ধরনের যে সিনারিও থেকে অন্যান্য যে জায়গা, যে ওয়ার্ডহাম এবং প্যাটারসন বলছেন যে এই লাস্ট হচ্ছে গিয়ে একটা সেলফিশ জিন থেকে তৈরি হয়েছে। ওনারা বলছেন যে নিউ থিওরি এলিগেন্টলি আর কি পপুলারাইজ বাই ডারউইনস দা সেলফ ডকিন্স। রিচার্ড ডকিন্স এর নাম শুনেছেন আপনারা? জি ম্যাম। ওকে, ওনার যে বইটা আছে দ্য সেলফিশ জিন, এখান থেকে একটা ওনারা কোট করেছেন যেখানটায় বলছেন কনভেনশনাল যে উইজডম আছে বায়োলজিক্যাল সায়েন্সে অ্যানিমাল বিহেভিয়ারকে বা বিহেভিয়ার প্যাটার্নকে বলার জন্য বা ব্যাখ্যা করার জন্য জেনারেল প্রিন্সিপাল হচ্ছে বিহেভিয়ার এভলভ হচ্ছে টু সার্ভ আওয়ার সেলফিশ জিন। আমরা টিকে থাকার জন্যই হচ্ছে কি স্বার্থপর হয়েছি, ঠিক আছে? এবং এটা যে পুরো জেনেটিক্সের উপর দিয়ে দিচ্ছেন। জেনেটিক্যাল প্রিন্সিপাল হচ্ছে বিহেভিয়ার এভলভ হচ্ছে সার্ভ, আমাদের যে সেলফিশ জিন আছে সেটাকে সার্ভ করা, সেটার যে অ্যাক্টিভিটি আছে সেটাকে অ্যাকসেপ্ট করা। আইডিয়া হচ্ছে হিউম্যান অন্যান্য তার ন্যাচারাল সিলেকশন বা যেভাবে তাকে ফেভার করা হচ্ছে, সে ওই জীবগুলিতে হেট করে এবং একই সঙ্গে তার এনিমিকে সে হত্যা করে সে কি করছে, নিজের একটা রিজনেবল অবস্থা বা নিজের যে অবস্থান, নিজের যে আধিপত্য সেটা বিস্তার করছে নিজের টিকে থাকার জন্য। সেলফিশ জিন হচ্ছে একই সঙ্গে এক্সপ্লেইন করে কেন বনবোরা তার যেই শত্রুরা আছে তাদেরকে হত্যা করে না। এই লেভেল থেকে জেনেটিক্যালি বলা হচ্ছে যে প্রত্যেক যে এক্সপ্লেনেটরি পাওয়ার, সেই জায়গা থেকে লেট 19th সেঞ্চুরিতে বায়োলজিস্ট জেরেমি বেনথাম উনি বলছেন মোরাল ফিলোসফির কথা, যেটা বলছে হিউম্যান বিহেভিয়ার গভর্ন হয় তার যে প্লেজার এবং পেইন তার দ্বারা। বেনথাম আবার বলছেন একই সঙ্গে বলছেন এই বিহেভিয়ার হচ্ছে একটা মানে মানুষের যে লাইভলিহুড প্ল্যান সেটাকেও কি করছে, তৈরি করে। তার মানে ফিলোসফিক্যাল অ্যাটেম্পটও চেষ্টা করছে এক্সপ্লেনেশন দেওয়ার। আবার এই থিওরিগুলির অনেকগুলি প্রবলেমও আছে। দ্য নিউ সোশিওবায়োলজিক্যাল থিওরিতে দেখা সোসম্যান বলছেন যে এটাই হচ্ছে এটাও একটা সমস্যা। ওয়ার্ডহাম এবং প্যাটারসন যেভাবে আসলে হিউম্যান এবং শিম্পাঞ্জির কথা বলেছেন, বায়োলজিক্যালি যে লিঙ্কটা আছে তাদের বিহেভিয়ারকে যেভাবে অন্তর্ভুক্ত করেছেন বায়োলজির সঙ্গে, কারণ তারা হচ্ছে অনেক বেশি ক্লোজলি রিলেটেড মানে গরিলার তুলনায় শিম্পাঞ্জিদের কাছ থেকে। শিম্পাঞ্জিরা হচ্ছে গুড মডেল অ্যানসেস্টরদের, আমাদের যে আর্লি অ্যানসেস্টর আছে এবং তাদের যে কনজারভেটিভ ট্রেটগুলি আছে এগুলিকে বোঝার জন্য। কিন্তু সেকেন্ড স্টেটমেন্ট গুলি আমরা যদি ফার্স্ট একটা ট্রুও ধরি, কিন্তু সেকেন্ড যদি বলি মানে শিম্পাঞ্জিরা হচ্ছে এভলভ হয়েছে হিউম্যানদের মতোই না, একটু ভিন্নভাবে। এবং একই সঙ্গে এটাও বলা যায় না যে আমরা বলতে পারি না অ্যানসেস্টর শিম্পসরা হচ্ছে কি একই রকম আজকের যে প্রেজেন্ট ডে শিম্পাঞ্জি আছে তারাই, তাদেরও পরিবর্তন হয়েছে। ফসিল এভিডেন্স হচ্ছে এক্সট্রিমলি স্পার্স বলছে বা খুবই কম। এই এভিডেন্স থেকে যেটা দেখা যাচ্ছে অ্যানসেস্টর হোমিনিড এবং এই যে শিম্পাঞ্জিরা তাদের মধ্যে কি নেই, একদম সিমিলার ছিল তা কিন্তু না। আবার হিউম্যানের কিছু স্পেসিফিক বিহেভিয়ার ট্রেটও দেখা যায়। ওয়ার্ডহাম এবং পেটারসন আবার বলছেন শিম্পাঞ্জি, গরিলা, বনবো সবাই হচ্ছে একটা থেকে আরেকটা ভিন্ন, তাদের বিহেভিয়ার এবং উইলিংনেস টু কিল এটাও আবার আলাদা। তারপরে হচ্ছে ডিফারেন্ট যে ফ্যাক্টের জায়গা থেকে ওনারা বলছেন
যে এভলিউশনারি যে ক্রাইটেরিয়া অ্যালোন এই বিহেভিয়ার সিমিলারিটি এবং ডিফারেন্সকে তুলে ধরতে পারে না। ওয়ার্ডহাম এবং প্যাটারসনের যে থিওরি সেটা আবার হচ্ছে আবার কি বলছেন যে মানে কিলিং যে প্রসেসটা হিউম্যান বিহেভিয়ার মানে সিমিলার প্যাটার্নে দেখলেও চলবে না, যেটার আবার সব সময় যে সবকিছু আমরা এভলিউশনারি কোড দিয়েই বলবো তাও না। তারপরে হচ্ছে শিম্পাঞ্জি যে অ্যাগ্রেশন সেটা তো বলাই হচ্ছে। এই ক্ষেত্রে সোশ্যাল বিহেভিয়ার এবং তাদের যেই প্যাটার্ন অফ দ্য অ্যানিমাল এটা কিভাবে আসলে কাজ করছে বা ডিসক্রাপ্টেড হচ্ছে সেগুলি নিয়েও কি করা হয় আলোচনা করা হচ্ছে। মার্গারেট পাওয়ারের একটা বই আছে, সেখানটায় হচ্ছে আনইউজুয়াল যে বিহেভিয়ার গম শিম্পাঞ্জির সেটা নিয়ে আলোচনা করেছেন, দেখিয়েছেন যেখানটায় হচ্ছে আনন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে নতুন ধরনের এভিডেন্স না। আফ্রিকার অনেক জায়গায় এ ধরনের এভিডেন্স কি করা যায় তাকে আমরা বলতে পারি। 1979 to 1982 গম গ্রুপ হচ্ছে গিয়ে ওরা একটা সাউদার্ন রেঞ্জে থাকতো। কিভাবে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যেই রেজিং এবং তাদের যেই মেল পার্টিরা জল ক্যাম্পে ঢুকতো বা যেত এগুলিকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায় এই ধরনের কিছু আলোচনা করেছেন। টোটাল যে এভিডেন্সটা আমরা যে টোটাল এভিডেন্সের কথা বলছি, মেল কিলিং শিম্পাঞ্জিদের মধ্যে 37 মানে প্রায় 37 বছর পর্যন্ত আসলে গবেষণায় রিসার্চাররা যেই ডেটাগুলি উপস্থাপন করেছেন যে শিম্পাঞ্জিদের মধ্যে হচ্ছে নানা ধরনের মানুষ যেরকম অপরাধগুলি করে সে ধরনের অপরাধগুলিও করছে এবং অ্যাডাল্ট কিলিং, তারপরে হচ্ছে ইনফ্যান্টিসাইড, তারপরে এই ধরনের সবগুলি আবার কন্ট্রোভার্সিয়াল টু সাম এক্সটেন্ট কোনো ক্ষেত্রে। এই জন্য হিউম্যান এভলিউশনারি থিওরিতে বোঝার জন্য আসলে সবসময় যে খুব বেশি এমফাসাইজ করতে পারি আমরা এই ঘটনাগুলো তাও না। কিছু ডিবেট এই ইস্যুগুলির ক্ষেত্রে আছে ভিরিয়াস স্টেজের ক্ষেত্রে। আবার অ্যানথ্রোপোলজিস্টরা যখন অল্টারনেটিভ ওমেন দ্য গ্যাদারারের সিনারিও দিচ্ছেন হিউম্যান এভলিউশনের ক্ষেত্রে, এটাও একটা কন্টিনিউয়াস একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন গুলির ক্ষেত্রে হয় প্রাইমেটোলজিস্টদের মধ্যে। যদি হান্টিং যখন হচ্ছে কমন সাবসিস্টেন্স টেকনিক থাকে আর্লি হোমিনিডসের জন্য, তার মানে এটা না যে অ্যাগ্রেশন ইন হিউম্যান অ্যাকশনও কি একই হবে বা থাকতে পারে। নিউরোফিজিওলজিস্টরা যখন এভাবে দেখছেন তখন তারা ইন্টারস্পিসিস যে প্রেডিকশন বা আমরা যদি বলি যে শিকারী মনস্কতা, সেটা এক ধরনের ভায়োলেন্ট যে অবস্থা সেটা হিউম্যানের যে অ্যাগ্রেশন সেটার সাথে লিঙ্ক করা। ইনিশিয়াল যে রিবেটাল যদি আমরা বলি কনরাড লরেঞ্জের হান্টার কিলার সিনারিও, সেটাও কি পুরোপুরি রিপ্রেজেন্ট করে না অনেক কিছু। এই জন্য হচ্ছে এখানে যিনি সাসমান আবার বলছেন যে উনি বলছেন না যে হিউম্যানরা বা শিম্পাঞ্জিরা ভায়োলেন্ট না কিছু কিছু সার্কামস্ট্যান্সে, কারণ হচ্ছে আমরা সবাই জানি এই বিষয়টা, কারণ হিউম্যানরা ডমিনেন্স আছে এবং ওদের অ্যাগ্রেশনও দেখা যায়। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলতে পারি না যে তাদের হচ্ছে এই যে জেনেটিক্যালি তারা যে ডমিনেট যে নেচার সেটা পেয়েছে ডেমন হিসেবে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে গ্রেটলি এক্সাজারেটেড। তারপরে আবার রিয়েলিটি আর মিথের যে জায়গা থেকে যদি বলি, যদি আমরা ওভাবে চিন্তা করি তাহলে আসলে কি হিউম্যানরা অরিজিনাল সবাই হচ্ছে কি অপরাধী? আমাদের কি অরিজিনাল সিন এভাবে দেখা হয়, এভাবে দেখতে পারি? ক্রিশ্চিয়ান ফেইথ কি হচ্ছে কি আমাদের তাহলে মোরালিটিটাকে গ্রিড করেছে, ওখানটায় কি ঝুঁকানো হয়েছে?
নাকি মানুষের মধ্যে মরালিটি সোসাইটিকে টিকিয়ে রাখার জন্য ছিল? আমরা যদি বনবোধের কথা আর একটু ক্লোজলি বলি বা দেখি হিউম্যান এবং শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করে, তাহলে একটা দেখবো যে পিস লাভিং, লাভ মেকিং, অল্টারনেটিভ একটা কালচার তারা প্র্যাকটিস করে শিম্পাঞ্জি এবং হিউম্যান ভায়োলেন্স। তাহলে সেটা কিভাবে হলো? শিম্পাঞ্জি এবং হিউম্যানরা, ফিমেল বা অন্যান্য যারা স্পেসিস গুলি আছে, তারা পার্টনার চুজ করে হচ্ছে ভায়োলেন্সের মাধ্যমে। তারপরে হচ্ছে ওয়ার্ডহ্যাম এবং পেটারসন যেভাবে আসলে কিলার হিসাবে দেখিয়েছেন, যদি ডেমনিক মেল হিসাবে তারা দেখে থাকে, এই ইভলভরা ডোমিনিক মেলকেই কি করছে, প্রেফার করছে এবং বলছে যে ওমেন হচ্ছে গিয়ে তাদেরকে প্রেফার করছে, কারণ এরাই হচ্ছে গিয়ে কি করছে, রিপ্রোডিউসার হবে। এবং তারপরে একই সঙ্গে এদের যে অবস্থা সেটা হচ্ছে তাদের যে সন্তানরা হবে তারাও টিকে থাকার জন্য যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স ট্রেট লাগে সেগুলি বহন করবে। তাহলে হিউম্যান এবং শিম্পাঞ্জির মধ্যে হচ্ছে ইনবর্ন এবং মরাল সেলফ হচ্ছে, এভাবে দেখা হচ্ছে। আমাদেরকে মানে ওনারা এভাবে রিপ্রেজেন্ট করছে যে আমরা মোরালিটি বা নৈতিকতার যে জায়গা সেটা মানুষের মধ্যে ন্যাচারালি নেই জেনেটিক্স অনুযায়ী। 5 মিলিয়ন বছর আগে বলা হচ্ছে যে হিউম্যান এভলিউশন হচ্ছে কি আমাদের, তাহলে কি ইভলভ করেছে আমাদের ইনবর্ন যে ইভিলনেস আছে সেটাকে ত্যাগ করার জন্য। তাহলে আমরা দেখছি যে আমাদের বিহেভিয়ার কিভাবে আসলে বর্ণরূপে দিয়ে আমরা যদি দেখি, আমাদের যে ইনহেরিটেড বিহেভিয়ার আছে সেটাকে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তাহলে ওয়ার্ডহ্যাম এবং প্যাটারসন কি করেছেন, তারা কি আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন, তারা কি প্রেজেন্ট করেছেন এগুলি ভিন্ন ভিন্ন তাদের যে থিওরিটিক্যাল পারসেপশন আছে সেখানে তার দ্বারা। এছাড়া আরো যেটা দেখা যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে না, দাঁড়ান আমি একটু 5 মিনিটস টাইম নিব আপনাদের থেকে এক্সট্রা, ঠিক আছে? কোনো ক্লাস আছে আপনাদের? না ম্যাম। না ম্যাম। কি আনন্দ না, আমি আপনাদের খালি ডিস্টার্ব দিচ্ছি? না ম্যাম। আচ্ছা, তাহলে ভ্যারিয়েশন যে অ্যামাউন্ট ভায়োলেন্সের ক্ষেত্রে ডিফারেন্ট হিউম্যান কালচার এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা কি দেখছি, ক্যাপাসিটি টু চেঞ্জ বাই লার্নিং, এটা আমরা কি করতে পারি, দেখতে পারি। তাহলে আমাদের বিহেভিয়ার সোশ্যালাইজেশন প্র্যাকটিসের মাধ্যমে চেঞ্জ হয়। আমাদের কালচারাল হিস্ট্রি আর সবকিছুই কি আমাদের নেচার বা আমাদের যে বায়োলজিক্যাল ট্রিট সেটার উপর ডিপেন্ডেন্ট? সেটার উপর ডিপেন্ডেন্ট নয়, নয়তো বনবসরা থাকতো না, ঠিক আছে? কারণ বনবসরা একটা খুবই সহমর্মী সহযোগিতাপূর্ণ একটা প্রাইমেট গোষ্ঠী। কেনেথ তার যে বই আছে সেখানটায় হচ্ছে উনি বলছেন যে হিউম্যানরা মানে ওদের অ্যাগ্রেসিভনেস আছে, কিন্তু ওখানে যদি লিটল গাইডেন্স থাকে এবং ওই অবজারভেশনের মাধ্যমে আমরা কি করছি, হিস্ট্রিক্যাল যে এভিডেন্স আছে ওয়ারফেয়ার বা অন্যান্য যেই অবস্থায় বা হিউম্যান এক্সপেরিয়েন্সের মধ্যে যে ভায়োলেন্স গুলি আছে, এভাবে আমরা কি করতে পারি, একটা সোশ্যাল বা কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসগুলি লিমিটেড করতে পারি। এই যে সিলেকশন আস্তে আস্তে আমাদের যে জেনেটিক বেসে সেটা একটা পরিবর্তনশীলতা আনতে পারে, একটা ভ্যারাইটি আনতে পারে, অ্যাক্টিভিটিস আনতে পারে। কালচারাল রেজাল্ট আসলে সবসময় মানে ন্যাচারাল সিলেকশন দিয়ে প্রভাবিত নয় সবসময়। তাহলে এই থিওরি প্রেজেন্টেড যেটা হচ্ছে ওয়ার্ডহ্যাম আর পিটারসনের, আমরা যদি বলি শিম্পাঞ্জি আমাদের হচ্ছে মার্ডারিং কাজিন হিসাবে যদি দেখা হয়, ম্যান দা হান্টার বা কিলার, এভাবে যদি আমরা থিওরিটিকে প্রপোজ করি দ্য পাস্ট, তাহলে আমরা কি করছি, ইউরোপিয়ান যে বিলিফ আছে হিউম্যান এবং এথিক্স এবং মরালিটি নিয়ে, আমাদেরকে এটাও নিজেদেরকে প্রশ্ন করতে হবে যেই
গুড যে সায়েন্টিফিক ফ্যাক্ট যেভাবে আমরা দেখছি, তাহলে আমরা কি আমাদের ট্র্যাডিশনাল কালচারাল বিলিফ গুলিকে বাদ দিয়ে দিচ্ছি? আমাদের ওখানটাও তো রিফ্লেক্ট করার সময় এসছে। তাহলে সায়েন্টিফিক ফ্যাক্ট হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে কি এমন ভাবে আমরা ইন্টারপ্রিটেড করতে পারি বা এমন ভাবে পুনর্মূল্যায়ন করতে পারি যেটা আমাদের যে ট্র্যাডিশনাল মিথ এবং মোরালিটি আছে এথিক্সের, সেটা কিভাবে এসেছে। তাহলে ম্যান দ্য হান্টার হচ্ছে যে মিথ, এই মিথটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান ভিউতে হিউম্যান নেচারকে এবং হিউম্যান নেচারের যেই ফিউচার আছে তার সঙ্গে একত্রিত করা হয় বা তাকে এক করে দেখানোর চেষ্টা করা হয়। আমরা এটা বলে আসলে সোসাইটির যেই দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে সরে আসি, কারণ আমরা সবকিছুই জেনেটিককে দিয়ে বিচার করতে পারি না। বলা হচ্ছে এটা আবার সেলফিশ জিনের যে থিওরি সেটাও সবসময় কাজ করে না। ক্লিয়ার? জি ম্যাম। এটা পড়ানোর কারণ হচ্ছে এর আগে আমরা ডিভিশন অফ লেবার বাই জেন্ডার পড়েছিলাম, তাই না? ডিভিশন একটু দাঁড়া, আপনারা একটু থাকেন, আমি একটু pause করি। ওকে, আপনাদেরটা যেটা বলছিলাম, নেক্সট ক্লাসে এটা তো পড়লেন, এর আগে আমরা ডিভিশন অফ লেবার বাই জেন্ডার পড়েছি, সেটাতে কি করবেন বলেন? সেটার মাধ্যমে আমরা যদি দেখি তার মানে জেন্ডারের সব সংস্কৃতি কিন্তু এক না, অনেকগুলি বন্ধুত্বপূর্ণ সংস্কৃতিকেও আমরা কি করতে পারি, দেখতে পারি, তাই না? একটু চিন্তা করেন, আজকের আর্টিকেলটা আমি পরে পাঠাবো, এখন চিন্তা করেন, চিন্তা করে পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর নেক্সট ক্লাস হচ্ছে হয় সোমবারে নিব, নয়তো কালকে একটা ক্লাস নিতে পারি যদি আপনারা ফ্রি থাকেন। ঠিক আছে? জি ম্যাম। কয়টার সময় নিলে সুবিধা পাবেন? আচ্ছা, আমি পরে আপনারা নিজেরা আলাপ করে বলেন, আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো। ম্যাম 10টা থেকে 11টা পারবো না, 11টা থেকে 12টা পারবো না, তারপর বলেন। ম্যাম তাহলে 12টা থেকে 12টা থেকে 1টা, ঠিক আছে? ম্যাম বলেন। আপনি যে একটা বইয়ের কথা বলছেন, অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি এন্ড ইন্ট্রোডাক্টরি হিস্ট্রি, ওই হ্যাঁ। বইটার পিডিএফ আপনার কাছে কি আছে? হ্যাঁ, ওটা পিডিএফ পাঠাবো, পাঠিয়ে দিব, আচ্ছা, কারণ কিন্তু আপনাদেরকে আর্টিকেল গুলি দিব, এটা এমনি আলাদা পাঠাতে হবে। আর সালিস ওয়ালকমের আর্টিকেল ওখানে আছে, এছাড়াও 3টা তো পড়াবো, আর ফার্স্টের দিকে আরেকটা পড়িয়েছি। ঠিক আছে, এন্ড করছি, আমার আরেকটা ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, শুরু হওয়ার টাইম, আমি এই জন্য আপনাদের তো 4 হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।